জহনি দেহিবে ইডি বা সিবিআই টক্কায়ো প্রাচীর মোবাইল ফেলিও হেথাই হোথাই বাঁচিলেও বাঁচিতে পারে জীবন পথ। নমস্কার। এই লেখাটি লেখার জন্য যিনি আমায় অনুপ্রেরণা দিয়েছেন তিনি হলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ইতিহাসে যে পুনরাবৃত্তি হয় তা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু তার জলজ্যান্ত উদাহরণ তৈরি করেছেন এই জীবন কৃষ্ণবাবু 2023 সালে এপ্রিল মাসে। সেই সময় নিয়োগ দুর্নীতি মামলার জন্য সিবিআই জীবন কৃষ্ণবাবুকে গ্রেপ্তার করতে আসেন। সেই সময় তিনি তার জীবনের চেয়েও প্রিয় মোবাইলটি ছুঁড়ে ফেলে দেন পুকুরের জলে, কিন্তু সেই মোবাইলটি পরে উদ্ধার করা হয়। জেলেও পাঠানো হয় জীবন কৃষ্ণবাবুকে। পরে কোর্ট থেকে তিনি তার উকিলের দ্বারা ছাড়া পান, বেরিয়ে আসেন জেল থেকে। কাট্টু 2025, আবারও বরণডালা নিয়ে ইডি হাজির এই জীবন কৃষ্ণবাবুর বাড়িতে। আবারও কি জীবন কৃষ্ণবাবু আবারও সেই একই কাজ করলেন। তার প্রাণভোমরা প্রিয় মোবাইলটিকে ছুঁড়ে ফেলে দিলেন নর্দমার জলে। তিনিও এইবার পালানোর চেষ্টা করলেন, কিন্তু ইডি তো আগে থেকেই ফিল্ডিং সব সেট করে রেখেছিল। তাই জীবন কৃষ্ণবাবু পালাতে গেলেও শেষমেশ রাস্তায় কাদার মধ্যে পড়ে যান। ইস, আগে থেকে যদি উনি রাস্তাটাও একটু ঠিক করে রাখতেন তাহলে হয়তো পালাতেও পারতেন। সে যাই হোক, ইডিকে অবশ্য বেশি বেগ পেতে হয়নি জীবন কৃষ্ণবাবুকে ধরতে এবং তার মোবাইলটি উদ্ধার করতে। তারা ঠিক খুঁজে পান তার মোবাইল এবং সেই সঙ্গে জীবন কৃষ্ণবাবুকে। সেই সঙ্গে হানা দেওয়া হয় পিসির বাড়িতেও। এই আস্তে, আপনারা যা ভাবছেন সেটা নয়, এখানে জীবন কৃষ্ণবাবুর পিসির কথা বলা হয়েছে, যিনি বীরভূমের সাঁইথিয়ার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। যেই মামলায় উনি আগে থেকেই জামিন পেয়ে আছেন, আবার ওনাকে তাহলে গ্রেফতার করার প্রয়োজন হলো কেন? না না, এটা আমার প্রশ্ন একেবারে নয়। প্রশ্নটি করেছেন জীবন কৃষ্ণবাবুর আইনজীবী। এবার ওনাকে আমার একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। আপনার মক্কেল যদি নির্দোষী হবে তাহলে পালাতে গেলেন কেন? আর কেনই বা উনি ওনার প্রিয় মোবাইলটি ছুঁড়ে ফেলে দিলেন, তাও একবার না, দুইবার? ইডির অভিযোগ, জীবন কৃষ্ণবাবুর স্ত্রী এবং ওনার বাবার অ্যাকাউন্টে বেশ কিছু টাকার লেনদেন হয়, যে টাকার কোনো হিসেব নেই, প্রায় 1,20,00,000 টাকার মতো। এছাড়াও 6 থেকে 7 জন চাকরি প্রার্থীর নামও নাকি তুলে ধরা হয় ওনাকে গ্রেফতার করার জন্য। টাকার বিষয়ে অবশ্য জীবন কৃষ্ণবাবু জানাচ্ছেন ওনারা নাকি ব্যবসায়ী পরিবারের লোক, তাই এইসব টাকা হাতের ময়লা, ওনাদের অ্যাকাউন্টে আসা যাওয়া হতেই থাকে। একটা কথা জানাতে তো ভুলেই গেছি, এই জীবন কৃষ্ণবাবু নিজেও কিন্তু একজন শিক্ষক, জীবন বিজ্ঞানের শিক্ষক। ওনার স্কুলের যেসব শিক্ষকরা আছেন ওনারা বলতেন যে উনি নাকি কোনোদিন স্কুলেই যেতেন না, কিন্তু হাজিরার খাতায় ওনার ঠিক নাম উঠে যেত, কোনোদিন মিস হতো না। এই সমাজ গড়ার মূল কারিগর যারা, সেই শিক্ষকরা আজ আবারও নিজেদের প্রমাণ করতে পরীক্ষায় বসছেন। আচ্ছা, এই চাকরি যাওয়াতে কি শুধুমাত্র এই 26,000 শিক্ষকরাই ভুক্তভোগী? তাকে জড়িয়ে থাকা তার পরিবারেরা কেউ ভুক্তভোগী নয়? এতদিন পর অবশ্য এসএসসি এই দাগি প্রার্থীদের একটি লিস্ট বার করেন। বলা হয়েছিল প্রায় 7,000 জনের নাম নাকি জড়িয়ে আছে এর মধ্যে, কিন্তু আজ সেখানে বেরোলো মাত্র 1,804 জনের নাম। বাকিরা কোথায় গেল? অবশ্য বলা হয়েছিল এই 7,000 জনের থেকে সংখ্যাটা আরও বাড়তে পারে, কিন্তু কমবে না। এই দাগি শিক্ষকদের বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ কেউ বেরোচ্ছে। কিছু ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কোথাও তৃণমূলের কোনো কাউন্সিলর বা কোথাও তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নিজেই জড়িয়ে গেছেন। কি মজার ব্যাপার না? এখান থেকে একটা জিনিস পরিষ্কার, 2 নাম্বারি করে চাকরি কিন্তু হয়েছে। আচ্ছা, সম্পূর্ণ লিস্টটা কেন দিলেন না? দিলে কি খুব অসুবিধা হতো? যারা যোগ্য প্রার্থী ছিলেন তাহলে তো তারা অনায়াসেই আবার পুনরায় তাদের চাকরিতে যোগদান করতে পারতেন। আবার দিতে হবে তাদেরকে পরীক্ষা,
প্রমাণ করতে হবে নিজেদের যোগ্যতা। এই পরীক্ষার্থী যারা আছেন তারা কিন্তু কেউ এসএসসি বা সরকারের ভরসায় পরীক্ষা দিচ্ছেন না। তারা দিচ্ছেন শুধুমাত্র আদালতের ভরসায় পরীক্ষা। কিন্তু তবুও তাদের মনের মধ্যে কোথাও একটা খটকা থেকেই গেছে। তাদের মনের মধ্যে এখনও কোথাও একটা একটু হলেও খটকা লাগছে। আচ্ছা, পরীক্ষাটা ঠিকমতো হবে তো? পরীক্ষাটা ঠিকমতো হলেও রেজাল্ট ঠিকঠাক বেরোবে তো? আচ্ছা, সবই যদি ঠিকঠাক থাকে, আবার ৫ বা ১০ বছর পর গিয়ে এরকম কোনো আবার ভয়ঙ্কর ব্যাপার হবে না তো? সত্যি বলতে আতঙ্ক তাদের মন থেকে এখনো যায়নি। তারা এখনো ভয়ে আছেন। আদালতের রায়ে বলা হয়েছে, যাদের এই দাগি প্রার্থীদের তালিকায় নাম আছেন, তারা নাকি আর পরীক্ষায় দিতে পারবেন না। যাদের অ্যাডমিট এখনো এসে গেছে, তাদের অ্যাডমিট সব বাতিল হবে। এমনকি পরে যাদের নাম বেরোবে, তারা যদি পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে সম্পূর্ণটাই বাতিল করা হবে। তার মানে একটা জিনিস বোঝা গেল, যারা ঘুষ দিয়ে চাকরি জয়েন করেছিলেন, তারা সত্যি অপরাধ করেছিলেন, অনেক বড় অপরাধ। কিন্তু প্রশ্ন হলো, যারা ঘুষ নিয়েছিলেন তারা কি অপরাধী নন? তাদের কি হবে? তারা কি বহাল তবিয়তে সেই পদেই থাকবেন? তাদের কোনো শাস্তি হবে না? তারা কি সমানভাবে অপরাধী নয়? এই যেরকমভাবে যেসব দাগি প্রার্থীদের নাম বার করা হয়েছে, যারা ঘুষ খেয়েছে, তাদের নামটাও বার করা উচিত। সাধারণ মানুষের জানা দরকার কারা অপরাধ করেছে। তারাও জানুক তাদের জনপ্রতিনিধিরা কতটা জনকল্যাণমূলক কাজ করেছে তাদের জন্য। আসলে একটা ব্যাপার কি বলুন তো, এই দোষটা আমার আপনাদের মতো সাধারণ মানুষদেরও। সারা বছর ধরে হয়ে আসা অপরাধগুলোকে আমরা দেখতে থাকি, কিন্তু ভোটের ঠিক আগে বিশেষ কিছু উপঢৌকন যখন বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, তখন আমরা সব ভুলে যাই সারা বছর ধরে হয়ে আসা অপরাধগুলোকে। আর তাই তো এরা পেয়ে বসে। ঠিক যেমনভাবে আমরা ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে গেলে আমরা আর কোয়ালিটি দেখি না, ঠিক সেই রকম আমরা কখনোই প্রার্থীকে দেখি না, আমরা দেখি প্রার্থীর পিছনে থাকা লোগোটিকে। তাই এবার থেকে যখন ভোট দিতে যাবেন, ব্র্যান্ড দেখার আগে প্রোডাক্ট আর প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।